পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম, নমস্কার। আমি পরিবর্তন নিউজ চ্যানেল। আজ একটি গুরুত্বপূর্ণ খবর। একটি দেশের উন্নতির মূল উপাদান হলো শক্তিশালী ব্যাংক ব্যবস্থা। কিন্তু আজ দেশ এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। আজকের বিশ্বে ব্যাংকিং ব্যবস্থা শুধু অর্থনীতির একটি অংশ নয়, বরং একটি জাতির উন্নতির একটি মূল হাতিয়ার। একত্রিত হওয়ার অঙ্গীকার সমাবেশে এটি একটি সচেতনতা আন্দোলন, যেখানে ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে। দেশের ব্যাংকগুলোকে রক্ষা করতে হবে, কারণ এগুলো আমাদের অর্থনৈতিক সম্পদের মূল ভিত্তি। স্থিতিশীল ব্যাংক সিস্টেম দেশের অর্থনীতি সুস্থ ও সমৃদ্ধ রাখতে সাহায্য করে। ব্যাংকের নিরাপত্তা চাই, দেশকে বাঁচাতে চাই। সব কিছু সম্ভব করতে হলে একত্রিত হওয়া উচিত। গণমানুষের শক্তি অপ্রতিরোধ্য। 19 জুলাই 2025 সন্ধ্যা 6টায় ঢাকুরিয়া মোড়ে অনুষ্ঠিত হবে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অঙ্গীকার সমাবেশ। বৃহত্তর গণ আন্দোলন সবাইকে জনসাধারণের নাগরিক হিসেবে আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দেয়া হচ্ছে, তাই প্রতিবাদ ও বিক্ষোভের সময় এসেছে। জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন সফল হবে বলেই আমাদের বিশ্বাস। সাইবার ক্রাইম, ব্যাংকিং সিস্টেম এবং বেসরকারীকরণের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সামাজিকমূলক কাজের মাধ্যমে জালিয়াতি শিকার গ্রাহকের পাশে দাঁড়াচ্ছে। সংগঠনের চেষ্টার ইপিএস বন্ধ করতে সাফল্য অর্জন করেছেন, আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপে সাহায্য করছি এবং বীমা সংক্রান্ত লেনদেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। অভয়ার আন্দোলনে সক্রিয় সমর্থন প্রদান, রোগীদের জন্য আর্থিক সাহায্য, নাগরিক মিছিল ও জনসচেতনতামূলক সমাবেশ, ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় সাহায্য আমরা প্রদান করছি। যদি ব্যাংকগুলো বেসরকারীকরণের আওতায় আসে, তাহলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে এবং সরকার কোনো জবাবদিহিতা করবে না। 19 জুলাই 1969 ভারতের প্রথম বড় ব্যাংক জাতীয়করণ ঘটেছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অধীনে 14টি বড় ব্যাংক সরকার কর্তৃক দখল করা হয়েছিল। এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও। আপনারা আমাদের সাথে থাকুন, এই আন্দোলনে অংশ নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম সাধারণ মানুষের মঞ্চ, তাদের মানুষ যারা ব্যাংকের পরিষেবা পায় এবং যা সমস্যা আছে নাগরিক মঞ্চের যা যা কর্মসূচি আছে, আমরা সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করি। নিজস্ব কর্মসূচি আছে, আমাদের একটি লিগাল উইং আছে, এবং আমরা সাধারণ মানুষ যারা যারা হয়তো আইনের সাহায্য করার অর্থনৈতিক সক্ষম, তাদের পাশে আমরা দাঁড়াই। একই সাথে আমি পরামর্শ দিই। বহু অ্যাডভোকেট আছে, মানুষ নামকরা অ্যাডভোকেট বিনা পারিশ্রমিকে আমাদের সাথে কাজ করে। এছাড়াও আমাদের যারা মানুষ, কোনো অসুস্থ মানুষ দাঁড়াচ্ছে, বিভিন্ন সামাজিক ইস্যু রয়েছে। এবং আবার বলছি যে আমরা মনে করি যে ব্যাংকিং ব্যবস্থা দেশের হৃৎপিণ্ড। এই ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে যে কোনো নাগরিকের একটি মৌলিক অধিকার। যেমন রুটি কাপড়া মকান এবং বিজলি ছাড়া পানি যদি আমার মৌলিক অধিকার হয়, ব্যাংকিং পরিষেবা মৌলিক অধিকার। আজকে ব্যাংক পরিষেবা যদি বেসরকারীকরণ সম্পূর্ণভাবে হয়ে যায়, তাহলে সরকার দায় ও দায়িত্ব মুছে ফেলতে চাইছে। তারা চাইছেন এই ব্যাংকের মালিকানা আবার চলে যাক শিল্পপতিদের হাতে, এবং এই শিল্পপতিদের তাদের মুনাফা আরো স্থিত হোক, তারা আরো স্থিত হোক, তাদের মুনাফা আরো স্থিত হোক। তারা নিজস্ব যে সমস্ত তাদের যে জায়গা সেখানে বিনিয়োগ করবেন, এবং সেখানে যদি ব্যাংক ফেলও করে, শিল্পপতিদের দায়িত্ব থাকবে না। শুধুমাত্র 5 লাখ টাকা ডিপোজিট ইন্স্যুরেন্সের একটা কমিশন দেখিয়ে সরকার তার দায়িত্ব এড়াতে চাইবেন। তার জন্যই এই স্পর্শকাতর এই দাবিটি মুদ্রাকে নিয়ে আমরা বিভিন্ন মানুষের কাছে সারা ভারতবর্ষব্যাপী 4টি শব্দ বহু প্রচলিত হয়েছে, মানুষের মনে আঘাত করেছে। এবং ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও, আমরা মনে করি দেশ বাঁচবে যদি ব্যবস্থা আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যদি ছাতার মতো থাকে, যে কোনো আঘাত
তাদের গরমে প্রতিহত করবে এবং মানুষের যে অত্যন্ত কষ্টের অর্থ যাতে সুরক্ষিত থাকে, যাতে গ্রামের গরিব চাষি কৃষকরা যাতে স্বল্প সুদে ঋণ পায়, যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বছরে মাত্র 3% সুদে তাদের এখন যে গ্রামীণ ব্যাংকগুলি যে তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে তার থেকে যারা বঞ্চিত না হয়, যারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারে, যারা বিভিন্ন পরিষেবা উপকৃত হতে পারে, যারা এই বেনিফিট ট্রান্সফারগুলো তারা পাচ্ছেন বিভিন্ন সরকারি প্রকল্প থেকে এই ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং অর্থনীতির বিকাশের জন্য সেটা প্রমাণ করে দিয়েছে ব্যাংকিং জাতীয়করণ 1969 সালে। আগামীকাল 57তম ব্যাংক জাতীয়করণ দিবস এবং আমরা মনে করি ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতি যা উন্নতি হয়েছে তার মূল সোপান ছিল এই একটি বলিষ্ঠ সিদ্ধান্ত, ব্যাংক জাতীয়করণ 1969 সালে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কর্তৃক সূচিত। তার এই বৈপ্লবিক সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষে আমূল পরিবর্তন এনেছে জনজীবনে। আজকে যে ভারতবর্ষে আমরা চেহারা দেখছি, আমরা 5 ট্রিলিয়ন ইকোনমির কথা শুনছি মাননীয় প্রধানমন্ত্রীর মুখে, সত্যি সত্যি যদি বাস্তবায়িত হয় আসবে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের হাত ধরে এবং ব্যাংকিং পরিষেবা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যা কেন্দ্রস্থলে থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা। থ্যাংক ইউ। তাদের থেকে আজকে আপনি যদি কোনো সরকারের প্রকল্প বলেন, যে কোনো আজকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প 96% রূপায়িত হচ্ছে আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে। এই যে প্রাইভেট ব্যাংকের কথা বলেন তারা কিন্তু ওই প্রকল্পে ঋণ দেয় না, তারা স্টুডেন্ট ঋণ দেয় না, তারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দেয় না, ঋণ দিচ্ছে কারা? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ফলে যে কোনো পরিষেবা যে কেন্দ্রীয় সরকারের এতগুলি পরিষেবা রয়েছে সে একের পর এক যে প্রধানমন্ত্রীর যে যোজনাগুলি রয়েছে এই পরিসংখ্যান গিয়ে দেখবে সে জনধন অ্যাকাউন্ট থেকে শুরু করে আজকে যে কোনো পরিসংখ্যানের 95 থেকে 99% কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে বাস্তবায়িত। তার মানে কি, যে প্রকল্পগুলো গরিব মানুষের কাছে যাচ্ছে, প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে, তার মূল ভান্ডারই হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এটাই সরকারের মতো দুয়ারে অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, 5 লাখ টাকা অব্দি ইন্স্যুরেন্স আছে। তো এখন আমি বলছি বোম্বেতে একটা কোঅপারেটিভ পিএমসি ব্যাংক, সেই পিএমসি কোঅপারেটিভ ব্যাংক তৈরি করেছে, তাতে বিভিন্ন ট্রাস্টে কয়েক হাজার কোটি টাকা আছে। তারা বছরে 3% সুদে তাদের ঋণ দেওয়া হয়। আজকে একই জায়গায় একটি বেসরকারি ব্যাংক যারা ওই মাইক্রো ফিন্যান্সে বেশি কাজ করে, তারা মাসে 2.5 থেকে 3% নেয় সেই মাইক্রো ফিন্যান্স কোম্পানি, মানে সেই স্বনির্ভর গোষ্ঠীগুলিতে। এরকম আমি যেটা বললাম যে আজকে একটা গ্রামের একজন চাষি আলু চাষ করে, তো এরকম ভাবে যখন কোনো কম্পিটিশন থাকবে না, রিলায়েন্স জিও বাজারের সিম নিয়ে এলো ফ্রিতে, বিএসএনএল এর সাথে প্রতিযোগিতা করে। সরকার তো বিএসএনএল একমাত্র ইয়ারস্টিক হতো। আমার মনে করি একটা নীতি, একটা যেটাকে বলে আমাদের কি কোনো প্রাইভেট ব্যাংক ফেল করে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরকারি মানে রাষ্ট্রায়ত্ত, তখন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন যেটা মাত্র 3 জন জানতেন। এবং কংগ্রেসের মধ্যে একটা সিন্ডিকেট ছিল, তখন বিরোধিতা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং তার দল বিরোধিতা করেছিল। এবার সুপ্রিম কোর্ট অব্দি কেস দিয়েছিল, জানেন এই কথাটা। আচ্ছা, এই লড়াইটা কিন্তু একটা মতাদর্শগত লড়াই। ওইখানে যে এখন যারা বলছে এটা ঐতিহাসিক দীনদয়াল উপাধ্যায় নয়, যদি প্রয়াগরাজ ব্যাংক হতো তাহলে আজকে প্রয়াগরাজ ব্যাংকের সাথে ইন্ডিয়ান ব্যাংক মার্জ হয়ে যেত। অভিযান থেকে মুছে দিতে হবে ভারতবর্ষের ইতিহাসে মানচিত্র ন্যাশনাল ব্যাংকের ইউবিআই। তা আমরা প্রশ্ন করেছিলাম ওনাকে, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা বড় ধাক্কা খেয়েছে আজকে ইউবিআই সংযুক্তিকরণ, শাখা সংকুচিত হয়ে গেছে। আমি আসছি দক্ষিণ ভারতের যদি করোনা শুধুমাত্র অর্থনৈতিক বা আমার এটা একটা রাজনৈতিক মতাদর্শগত লড়াই, যেটা আমরা সাধারণ নাগরিকরা করছি। এটা স্কিম দিয়ে এনসিএলটি স্কিম দিয়ে ঠিক আছে, আপনার ব্যাংকগুলি আপনার কাছে আমি বলে দিচ্ছি পরিসংখ্যান আমার কাছে সামনে রয়েছে। ধরে নেওয়া যাক দেওয়ান হাউজিং ফিনান্স 91,000 কোটি টাকা ঋণ ছিল ব্যাংকিং সিস্টেমে। হেয়ার কাট মানে বলে একটু ছোট একটু কেটে ধরে দেখা যাচ্ছে এটা পুরো যারা আজকে মালিয়া থেকে আরম্ভ করে নীরব মোদী থেকে আরম্ভ করে মেহুল চোকসি, তারা যে বিলাসবহুল জীবনযাপন করছেন
এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এটা তো লুকোছাড়া কোনো কারণ নেই। ফলে এইটাই বাস্তব যে সাধারণ মানুষ এখনো তো যেটুকু প্রোটেকশন আছে এই ব্যবস্থা দিচ্ছে সেটুকু মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এবং সেটা জবাবদিহি অনেক জায়গা আছে, অনেক স্তর আছে, তার ভেতরে একটা ইউনিক মেকানিজম আছে। ভেতরে কি হচ্ছে সেই মেকানিজম সবটা কিন্তু রিজার্ভ ব্যাংকও জানে না, অনেক কিছু আড়ালে অন্ধকারে আছে, যার জন্য এই ব্যাংকগুলি অবস্থা খুব খারাপ। তারা চেপে চুপে রেখে দিয়েছে। আবার কিছু কম্পালশন আছে যেগুলো আমার কাছে আমি কোনো রিটিন ডকুমেন্ট নেই, শুধু মুখের কথা হবে না। অভিযোগই না দেওয়া, আপনি যদি বলেন অভিযোগ নয়, কিন্তু আমি যদি সংখ্যা বলি তাহলে সংখ্যা আমার আশঙ্কা। এটা এসছে এফআরডিআইবি থেকে। 2008-এ যখন সাবপ্রাইম ক্রাইসিস হয় তখন আপনারা জানেন যে আমেরিকাতে বহু ব্যাংক উঠে যায়, অনেক ব্যাংক মার্জ হয়, এবং সবথেকে বড় কাস্টোডিয়ান ব্যাংক যেটা ছিল লেমন ব্রাদার্স ইচ্ছা করে আনলো, কারণ এটা হচ্ছে ওয়ান স্টেপ ফরওয়ার্ড ফর প্রাইভেটাইজেশন। একেবারে ঠিক কথা বলেছেন। যে আবার বলছি, সে যেখানে আজকে ওই সময় দাঁড়িয়ে কিছু কিছু প্রাইভেটাইজের অবস্থা সাংঘাতিক খারাপ হয়ে গেছে, নাম বলছি না, এবং তাদের বেল আউট করতে হয়েছিল। তারা